তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করো, রাত কয়টা অবধি পড়ার টেবিলে মুখ গুজে পড়ে থাকো, পরীক্ষায় তাতে কিছু যায় আসে না। पूछा गया है वही लिखें और वही का मतलब है न उससे कम न उससे ज्यादा। The first impression is last impression. যেটা ম্যাটার করে সেটা হলো যে পরীক্ষার খাতায় তুমি অ্যান্সারগুলো কিভাবে এবং কতটা স্কিলফুলি প্রেজেন্ট করতে পারছো। এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কম পড়েও পরীক্ষায় অনেক ভালো নম্বর নিয়ে আসে। কিভাবে জানো কি? কেননা তারা এক্সামে প্রশ্নের উত্তর লেখার কিছু সিক্রেট মেথড এবং টেকনিক জানে। যে টেকনিক এবং মেথডগুলো জানলে তুমি হতে পারবে পরবর্তী টপার। আমি নিজে মাধ্যমিকে আজ থেকে 10 বছর আগে 91% নাম্বার পেয়েছিলাম এই ট্রিক এবং টিপসগুলো ফলো করে। সো হ্যালো ভিউয়ার্স, আমি আরফিন আর তোমরা দেখছো অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। আর আমি মাধ্যমিকে 91% নাম্বার পাই আজ থেকে 10 বছর আগে 2014 সালে। তোমরা নিশ্চয়ই জানো যে আজ থেকে 10 বছর আগে এত সহজে এত নাম্বার পাওয়া যেত না এবং 90% নাম্বার পেতে কালঘাম ছুটে যেত। তো কিভাবে আমি তার খাতা সাজিয়েছিলাম, কেমনভাবে প্রেজেন্ট করেছিলাম নিজেকে আমার খাতার মাধ্যমে, এবং অসাবধানতা ও অজ্ঞানতাবশত কী কী ভুল করেছিলাম জীবনের প্রথম বড় পরীক্ষাতে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে ঘিরেই আজকে ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো হাউ টু রাইট এক্সামস লাইক এ টপার। সামনে বোর্ড এক্সাম আসছে, অনেক কম্পিটিটিভ এক্সামও আসছে, অনেকগুলি স্কুল লেভেলের এক্সামও আসছে। তাই তুমি যদি একজন স্টুডেন্ট হও এবং এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি তুমি অ্যান্সার লেখার সঠিক পদ্ধতি ও মেথডগুলো জেনে যাও এবং সঠিকভাবে এক্সিকিউট করতে পারো তোমার পরীক্ষার খাতায়, তাহলে 15 থেকে 20 মার্কস তোমার এমনি বেড়ে যাবে। তাহলে চলো জেনে নিই যে পরীক্ষা হলে নার্ভাসনেসের জন্য এবং অসাবধানতাবশত কী কী ভুল আমরা করি, সেই সমস্যা এবং তার সমাধানগুলো। প্রথমেই থাকছে 1 নম্বর পয়েন্টে ব্যাড রাইটিং। আমরা বেশিরভাগ স্টুডেন্টই নিজেদের হাতের লেখা নিয়ে হীনমন্যতায় ভুগি, অথবা হাতের লেখা মোটামুটি ভালো হলেও পরীক্ষায় তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখা খুবই বাজে দেখায়। কিন্তু হাতের লেখা কেমন এটাতে খুব একটা প্রভাব পড়ে না, যদি না তোমার হাতের লেখা রিডেবল হয়, অর্থাৎ পড়া যায়, এবং যদি তোমার প্রেজেন্টেশন সঠিক থাকে তাহলে হাতের লেখা খুব একটা প্রভাব ফেলে না। কিন্তু যদি তোমার হাতের লেখা এতটাই বাজে হয় যে কেউ সেই লেখা পড়তেই পারবে না, তাহলে হ্যাঁ, তখন তোমার নাম্বার কম হতে পারে। কিন্তু যদি তোমার হাতের লেখা স্পষ্টভাবে পড়া যায় তাহলে টেনশন ফ্রি থাকো, তোমার নাম্বার কাটা যাবে না। আর যদি তোমার হাতের লেখা খুবই বাজে হয়ে থাকে, তবে এটার উপরই আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি যেটা হাতের লেখা সুন্দর করতে সাহায্য করবে, সেটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট 2 নম্বরে কোশ্চেন সিকোয়েন্স বা ধারাবাহিক। অনেক সময় কি হয় যে আমরা কোশ্চেন পেপারে দেখার পর যে কোশ্চেনগুলো ভালোভাবে পারবো বা আমরা জানি অ্যান্সারগুলো, সেগুলো আগে লিখি এবং বাকিগুলো যেগুলো পারি না সেগুলো পরে লিখি। যেমন প্রথমে 1 নম্বর কোশ্চেন লেখার পর তারপর 4 নম্বর কোশ্চেনটা লিখলাম, তারপর 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, তারপর 5, 2, 3 এমনভাবে যেটা ইচ্ছা সেটা আগে পরে লিখি। তো এইভাবে অ্যান্সার লিখলে কি হয়, একজন পরীক্ষক যখন একদিনে অনেকগুলো স্টুডেন্টের খাতা চেক করে তখন তিনি বিরক্ত হয়ে যান এবং একটা ব্যাড ইমপ্রেশন পড়ে পরীক্ষকের উপর, এবং সেই খারাপ ইমপ্রেশনের জন্য তোমার নাম্বার ওভারঅল কিছুটা হলেও তিনি কাটতে পারেন। তো সিরিয়াল অনুযায়ী পরপর উত্তর লিখলে এই সমস্যাটা হবে না। এবার এখানে একটা প্রশ্ন উঠে আসবে যে ধরো আমি প্রথম ও দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার জানি এবং 3 নম্বরটা জানি না, আবার 4 নম্বরটা ভালোভাবে জানি, তখন আমি কি করব? এই সেম কোশ্চেনটা আমি করেছিলাম আমার এক অঙ্কের স্যারকে। তিনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়েছিলেন যে এখানে 2টো অপশন আছে। 1, তুমি না জানা প্রশ্নের জন্য কিছুটা জায়গা বাদ দিয়ে রাখো, অথবা যদি বুঝতে না পারো যে কতটা জায়গা ফাঁকা রাখবে, তো সেই সমস্ত অ্যান্সার একদম শেষে গিয়ে লিখবে। যখন যেটা খুশি সেই অনুযায়ী অ্যান্সার লিখে দিলে পরীক্ষককে বারংবার কোশ্চেনগুলো চেক করতে হয় এবং প্রশ্নপত্র নিয়ে খুঁজতে হয়, এবং তাতে তার বিরক্তির সৃষ্টি হতে পারে, এবং সেই বিরক্তির ফলস্বরূপ নাম্বারটা কিছুটা কম দিলেও তিনি দিতে পারেন। কেননা একজন শিক্ষকের তোমার খাতা চেক করতে যত কম সময় লাগবে তত বেশি নাম্বার তুমি পাবে। 10 বছর হয়ে গেছে স্যার আমাদেরকে এই কথাটা বলেছিলেন, এখনও মনে গেঁথে আছে। নেক্সট পয়েন্ট 3, স্লো স্পিড বা ধীর গতিতে লেখা। অনেক সময় কি হয়, আমরা পরীক্ষার সময় অ্যান্সার মনে পড়ে না অথবা কোনো শব্দ ভুলে যাও, তার ফলে বিশেষ করে লং অ্যান্সারের ক্ষেত্রে ভাবতে ভাবতেই অনেক টাইম চলে যায়। আবার লেখার সময় কিছুটা লিখে ফেলার পর আমাদের মনে হয় যে ইস, যা ভুল হয়ে গেল, তখন আমরা আবার কেটে দিই পুরোটা এবং আবার লিখতে শুরু করি নতুন করে। এই জন্যই হয় টাইম ওয়েস্ট। তো এর একটা সলিউশন যেটা আমি ফলো করতাম সেটা হলো যে যখনই বড় প্রশ্নের উত্তর লিখবে লেখার সময় আমি প্রথমেই একটা রাফের জন্য আলাদা পেজ রাখতাম। সেই রাফ পেজে গিয়ে মেইন পয়েন্টস লিখতাম এবং তার কিওয়ার্ডসগুলো লিখে নিতাম, 1, 2, 3, 4 এভাবে সব কিওয়ার্ডস লিখে নেওয়ার পর অ্যান্সার পেপারে গিয়ে ডাইরেক্টলি অ্যান্সার লিখতে শুরু করতাম। প্রাথমিক দৃষ্টিতে মনে হবে এ তো টাইম ওয়েস্ট হচ্ছে বা অনেক বেশি সময় লাগবে, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। এইভাবে আগে রাফ পেজে কিওয়ার্ডসগুলো লিখে নিলে অ্যান্সার লেখার সময় বারংবার ভাবতে হবে না যে ফার্স্ট পয়েন্ট কোনটা, সেকেন্ড কি লিখবো, থার্ড পয়েন্ট কোনটা। এতে করে অনেকটা সময় বাঁচবে, এবং যদি কোনো অ্যান্সার লিখতে গিয়ে 10 মিনিট লাগতো, এই মেথড ফলো করলে 7 মিনিটেই লিখে ফেলতে পারবে। তবে ডাইরেক্ট পরীক্ষার হলে এই মেথডগুলো ট্রাই না করে বাড়িতে উত্তর লেখার সময় এই প্র্যাকটিসগুলো করে দেখতে পারো। ভালো লাগলে
পরীক্ষার হলে ইউজ করো। তাছাড়া আরও একটা ব্যাপার হলো, এইভাবে অ্যান্সারগুলো লিখলে তুমি আগে থেকে জানতে পারবে যে উত্তরটা তুমি কিভাবে লিখবে। কিছুটা অ্যান্সার লেখার পর কেটে আবার অ্যান্সার লেখার সমস্যাটা মিটে যাবে। 4 নম্বর পয়েন্ট হলো ফরগেটিং দ্য নোয়িং অ্যান্সার, অর্থাৎ আমাদের জানা প্রশ্নের উত্তর আমরা ভুলে যাই। সেটা নিয়েই 4 নম্বর পয়েন্ট। মাঝে মাঝে এমন হয় না যে একটা অ্যান্সার তুমি জানো কিন্তু সেই মুহূর্তে কিছুতেই মনে আসে না, বা কোনো একটা কোশ্চেন তুমি বুঝতেই পারছো না, তখন তোমরা কি করো? প্রশ্ন ছেড়ে দাও তো? আমি ক্লাস 5 থেকে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড র্যাঙ্ক করিনি। আমারও যে প্রত্যেকটা এক্সামে সব কোশ্চেন জানা আসতো এমনটা নয়, কিন্তু আমি কখনো কোনো অ্যান্সার ছেড়ে আসতাম না। আমি না জানা কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতাম, আজ তাহলে তোমাদের সাথে সেই সিক্রেট ট্রিক্স অ্যান্ড টিপগুলো শেয়ার করে নিই। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেভাবে লিখবে, প্রথম স্টেপটা হলো রিকল দ্য চ্যাপ্টার, অর্থাৎ প্রথমে কোশ্চেনটা দেখে তোমাকে বুঝতে হবে কোন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তারপর সেকেন্ড স্টেপ রিকল দ্য টপিক, মানে এবার তুমি সেই চ্যাপ্টারের কোন টপিকে এই কোশ্চেনটা আছে সেটা তোমাকে বুঝতে হবে, এবং সেই নির্দিষ্ট টপিকের যা বা যতটুকু ইনফরমেশান তোমার মনে আছে সেটাই লিখে আসতে হবে। তবে হ্যাঁ, এখানেও একটা ট্রিক্স আছে, অ্যান্সারটা লিখতে হবে কিন্তু অবশ্যই প্যারাগ্রাফের ফর্মে। এর কারণ হলো বেশিরভাগ সময়ই যখন আমরা বড় বড় প্যারাগ্রাফ ভাবে অ্যান্সার লিখে আসি, টিচার্সরা বা পরীক্ষকরা কখনোই পুরো প্যারাগ্রাফ কোনোদিন পড়েন না। তো অ্যান্সারে যদি প্রপার 100% সঠিক তথ্য নাও থাকে বা প্যারাগ্রাফ স্টাইল লেখার জন্য ওই ভুলটা ঠিক চোখে পড়বে না। 5 মার্কসের মধ্যে 2 বা 3 মার্কস তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। এখানে যদি তুমি আবার পয়েন্টস করে উত্তরটা লেখার চেষ্টা করো, পরীক্ষক অবশ্যই বুঝে যাবেন যে তুমি আসল ব্যাপারটা জানো না, ভুলভাল লিখেছো। তো এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আমার স্কুল ও কলেজ লাইফে আমি অনেকবার মার্কস পেয়েছি, এমনকি ফুল মার্কসও পেয়েছি কিছু কিছু সময়। তবে অবশ্যই এই ট্রিকটা কাজে লাগানোর জন্য তোমাকে চ্যাপ্টার বা টপিক সম্বন্ধে বেসিক নলেজটা অবশ্যই রাখতে হবে। আমি যেটা করতাম সেটা হলো, যে সমস্ত সাবজেক্ট বা চ্যাপ্টার আমি সব পুরোটা পড়ে যেতে পারতাম না, তার মূল বিষয়বস্তু এবং ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যেতাম, তবেই কিন্তু এই টিপটা কাজে আসবে। নেক্সট 5 নম্বর টিপ, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, গুরুত্বপূর্ণ শব্দের নিচে দাগ দেওয়া। প্রথমে দেখনদারি পরে গুণবিচারী, এই প্রবাদ বাক্যটা কে কে শুনেছ? আমি এখানে যে সিম্পল টিপটা তোমাদের শেখাবো সেটা হলো, একটা অ্যান্সারে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো থাকে সেগুলো আন্ডারলাইন করে দিতে হবে। তাতে কি হবে? তাতে তোমার খাতাটা যখন চেক করা হবে তখন এক্সামিনার প্রথমেই আন্ডারলাইন করা কিওয়ার্ডসগুলো তার চোখে পড়বে। তোমার খাতাটা যখন চেক করা হবে তখন এক্সামিনারের আন্ডারলাইন করা কিওয়ার্ডসগুলো প্রথমে চোখে পড়বে। তাকে কষ্ট করে মেন টপিকসগুলো কভার করেছো কিনা খুঁজতে হবে না। তো সেখানে তিনি অতি সহজেই তাড়াতাড়ি তোমার উত্তরটা চেক করে চলে যাবেন, এবং এতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। 6 নম্বর লাস্ট টিপ হলো প্রেপার প্রেজেন্টেশন, অর্থাৎ খাতা সাজানো। পরীক্ষায় অ্যান্সার শিট বা উত্তরপত্র হলো তোমার রিপ্রেজেন্টেটিভ, ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট ইমপ্রেশন। যেখানে পেপার রিপ্রেজেন্টেশন বা খাতা সাজানোর ব্যাপারটা ওভারঅলি একটা বড় এফেক্ট ফেলে মোট প্রাপ্ত নম্বরের ওপর। এই পেপার প্রেজেন্টেশন বা খাতা সাজানো অ্যাকচুয়ালি একটা ভাস্ট টপিক, তবে এখানে অনেক কিছুই আছে যেগুলি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষার্থীর অবশ্যই জেনে রাখা উচিত। ফার্স্ট পয়েন্ট, অপরিষ্কার হাতের লেখা। নেক্সট, সংক্ষিপ্ত নাম ব্যবহার না করা। 3, কাটাকুটি না করা। 4, দাগ নম্বর অনুযায়ী পরপর সাজিয়ে লেখা। এবং 5, উত্তরের মাঝে ফাঁকা রাখা, সঠিকভাবে দাগ নম্বর না দেওয়া। নেক্সট, মার্জিন না টানা এবং পর্যাপ্ত জায়গা না রাখা। এই প্রত্যেকটা টপিকই ধরে ধরে এবং অনেক বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে, তাই শুধুমাত্র এই খাতা সাজানোর বিষয়টাকে মাথায় রেখে বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। যদি সঠিক এবং যথাযথভাবে কীভাবে খাতা সাজাতে হয় জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। ना ग्रामेटिकल मिस्टेक्स हो ना स्पेलिंग मिस्टेक्स।